এই হামলাকারীদের উপরে প্রতিশোধ নেওয়া না পর্যন্ত এবার কোনো মতেই দমবে না সার্থক, এই বলে প্রতিজ্ঞা নিল সার্থক এখন তার ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক স্রোতকে নিয়ে অবশেষে বাড়ি ফিরে আসে এবং সার্থকের বাপি বলতে থাকে যে আয় মা আয়, সে কখন থেকে আমি তোর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে বসে আছি, অবশেষে তোর দেখা মিললো। আমি তো ছুটে যেতে চেয়েছিলাম হসপিটালে, কিন্তু সার্থক আমাকে বললো যে না, এই অসুস্থ শরীর নিয়ে বাপি তোমার কোনোভাবেই এই হসপিটাল আসার কোনো প্রয়োজন নেই, দুদিনের মধ্যে আমি স্রোতকে নিয়ে বাড়ি ফিরছি, তার জন্যই আসলে আমি বাড়িতে তোর জন্য অপেক্ষা করছি। অন্যদিকে সার্থকের বাপির এই কথা শুনে স্রোত বলতে থাকে যে ভালোই করেছো বাপি, তুমি শুধু শুধু সেখানে গিয়ে আরও বেশি নাজেহাল অবস্থা হয়ে যেত, কারণ সেখানে মিডিয়া কর্মী থেকে শুরু করে পুলিশ আমাকে যে পরিমাণে বিরক্ত করে তুলেছিল, সেখানে থাকলে তুমিও হয়তো বা আমার মতনই বিরক্ত হতো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না, মোটেও বাপি বিরক্ত হতো না, বরঞ্চ বাপি তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াতো, কারণ তুমি যে কাণ্ড কারখানাগুলো করছো না সেটা আমার মোটেও ভালো লাগছে না। স্রোত, এবার তো রীতিমতো মিডিয়া কর্মীদের সাথে সাথে আমারও মনে হতে শুরু করে দিয়েছে এই জিনিসটা যে তুমি কিছু একটা আমাদের সকলের কাছ থেকে আড়াল করার চেষ্টা করছো। তুমি কি চেপে যাওয়ার চেষ্টা করছো বলো তো? কেন জানি না আমারও এখন নিজে থেকে মনে হচ্ছে যে তুমি হয়তো সেই হামলাকারীকে চিনতে পেরেছো এবং সেই কথাটি আমাকে আত্রি এবং কিঞ্জল বলেছিল, কিন্তু তা সত্ত্বেও তুমি ওদেরকে চুপ করিয়ে দিয়েছো। কিন্তু এটা কেন করছো সেটা আমি জানি না, কিন্তু সেই আসল হামলাকারীকে যতক্ষণ পর্যন্ত আমি খুঁজে বার করছি এবং তাকে আমি কোনো মতে নিজের হাতে শাস্তি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে দমবো না। এই আমি প্রতিজ্ঞা করলাম যে কিনা আমার স্ত্রীকে মৃত্যুর পথযাত্রী বানিয়ে দিয়েছিল, তাকে আমি কোনো মতে কোনো দিনও ক্ষমা করবো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আচ্ছা সার্থক, সেই হামলাকারী তো আমার উপরে হামলা করেছে, যখন আমার তার প্রতি কোনো রকম কোনো ক্ষোভ নিয়ে রাগ নেই, তাহলে তুমি তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এতটাও কেন উদ্বিগ্ন হয়ে পড়েছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে স্রোত, আমার মনে হয় কি তোর মাথাটা একদমই খারাপ হয়ে গেছে, নিহাতি তুই ভালো মানুষ বলে তুই কিছু বলছিস না, কিন্তু তাই বলে তুই নিজে থেকে যদি এই হামলাকারীকে ছাড় দিয়ে দিস তাহলে এরকম করে কিন্তু এই হামলাকারী আরও বেশি নোংরা আকার ধারণ করবে এবং ও রীতিমতো এরকম যাকেই পাবে তাকেই কিন্তু এরকম করে নিজের শিকার করার চেষ্টা করবে। সে তাতে করে কিন্তু তুই অন্যের বিপদ আরও বেশি বাড়িয়ে তুলছিস। তাই আমি তোকে বলবো যে তুই রুখে না দাঁড়ালে কোনোভাবেই কিন্তু এরকম অপরাধীরা দমবে না এবং অপরাধীরা দিনের পর দিন এদের অপরাধের মাত্রা আরও বেশি বাড়িয়ে তুলবে। অন্যদিকে এই কথা শুনে স্রোত বলতে থাকে যে ভাবি, আমি তোমাকে কী করে বোঝাতে পারি বলো তো? আমি নিজ হাতে নিজের রক্তের টান যার সঙ্গে নিজের মায়ের পেটের বোনকে কী করে শাস্তির আওতায় আনতে পারি বলো তো? আমার দিদিভাইটা নিজে যথেষ্ট পরিমাণে নিজেকে শুধরানোর চেষ্টা করেছে এবং আমি দেখেছি যে দিদিভাই যখন কিনা আমার উপরে গুলি করেছে তখন ওর ভিতরে কতটা অনুতাপ হচ্ছিল এবং ও কোনোভাবে আমার উপরে গুলিটা চালাতে চায়নি। পরিস্থিতির শিকার হয়ে ও ভুলবশত ওর ট্রিগারটা চাপিয়ে ফেলে এবং আমার উপরে গুলিটা চলে যায়। কিন্তু তাই বলে আমি অহেতুক দিদিভাইকে কোনো রকম কোনো পুলিশের কাছে হয়রানি শিকার হতে দিতে চাই না। অন্যদিকে স্রোত বলতে থাকে ওর বাপির কাছে যে বাপি, তুমি প্লিজ সার্থককে একটু বোঝানোর চেষ্টা করুন ও যাতে কোনো রকম কোনো পুলিশকে কোনো কিছু করতে না বলে, কারণ আমি চাই না যার কোনো রকম কোনো কথাটা বাড়ুক, কারণ এটা নিয়ে অনেক হয়েছে। দুদিন যাবত আমার উপর অনেকটা ঝড় বয়ে গিয়েছে। এবার আমি একটু নিশ্চিন্তে রেস্ট নিতে চাই, কারণ আমার রেস্ট অনেক প্রয়োজন এবং এসব কিছু যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই নিশ্চিন্তে রেস্ট নিতে পারবো না। এতটুকু আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। অন্যদিকে সার্থক বলতে থাকে তোমার যা ইচ্ছে তুমি করো, কিন্তু আমি কোনো মতেই দমবো না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।